আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওটা একটু লেন্দি হবে এবং এই ভিডিওটা স্পেসিফিক্যালি এইচএসসি 24 ব্যাচের জন্য, যারা অলরেডি অনেকগুলো অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করেছো, অনেকেই হয়তো চান্স পেয়েছো, অনেকেই এখন পর্যন্ত কাঙ্ক্ষিত কোনো জায়গায় চান্স পাওনি, অর্থাৎ যারা সেকেন্ড টাইমের প্ল্যান করছো। তো আমার এই ভিডিওটা পার্টিকুলারলি তাদের জন্য ডেডিকেটেড, যারা এখন লাইফের সবচেয়ে লোয়েস্ট পর্যায়ে আছো, ডিপ্রেসড অবস্থায় আছো, তোমাদের কাঙ্ক্ষিত কোনো জায়গায় এবার দুর্ভাগ্যক্রমে তোমাদের চান্স হয় নাই। এই ভিডিওটা তোমাদের জন্য। আমি আবারও বলছি, ভিডিও একটু লেন্দি হবে, চেষ্টা করবো পুরোটা দেখার। তো আমরা এই মুহূর্তে এসে অনেক মেসেজ পাই কিংবা অনেক জায়গায় কমেন্টে দেখি যে যখন সবাই এইচএসসি 25 ব্যাচ, এইচএসসি 26 ব্যাচকে নিয়ে ব্যস্ত, নানা রকম কোর্স লঞ্চ করা থেকে শুরু করে তাদের নিয়ে কাজ করা, তাদের নিয়ে মার্কেটিং করা, অ্যাডভার্টাইজমেন্ট করা, এগুলোতে মোটামুটি আমাদের যে এডটেক প্ল্যাটফর্ম গুলো আছে বা কোচিং সেন্টার গুলো আছে সেগুলো ব্যস্ত। ঠিক তখনই আমাদের এইচএসসি 24 ব্যাচের অনেক বড় একটা দল, অনেক বড় সড়ো একটা পার্টি, তারা বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্ট দিয়ে এখন পর্যন্ত ব্যর্থ। যার ফলে তারা যখন দেখছে যে এতদিন ধরে যে অনলাইন প্ল্যাটফর্ম গুলো, যে কোচিং গুলো, যে ভাইয়া বা আপুরা আমাদের পেছনে ছুটছিল, আজকে আমরা কোথাও চান্স পাইনি, এখন তাদেরও অ্যাটেনশন আমাদের থেকে শিফট হয়ে গিয়েছে, তখন কিন্তু তারা, অর্থাৎ তোমরা, ব্যাপক ডিপ্রেশনে পড়ে গিয়েছো, তাই না? এটাই আসলে নর্মাল, খুব স্বাভাবিক। সময়ের সাথে সাথে আমাদের প্রায়োরিটি পাল্টায়, এটাই আসলে খুব নর্মাল এবং এটাই তোমাকে মেনে নিতে হবে। তবুও আমাদের অনেক ভাইয়া আপু আছেন অনলাইনে অফলাইনে, যারা সবসময় তোমাদের পাশে থাকেন। অনেক প্ল্যাটফর্ম আছে যারা চেষ্টা করে তোমাদের পাশে থাকার, আশা করি তারা সেটাই চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ। তো আমি আমার এই পুরো ভিডিওটাকে তোমাদের জন্য তিনটা ভাগে ভাগ করব। প্রথম ভাগে আমি তোমাদের বলবো, মানে তোমরা অলরেডি তো এটা ফেস করছো, সেটা হচ্ছে কি কি ধরনের সমস্যা তোমরা এখন ফেস করছো, অথবা নেক্সট আর 3-4টা পরীক্ষা দিলে তোমাদের অ্যাডমিশন সিজন মোটামুটি শেষ হয়ে যাবে, সেগুলোতে না হলে কি কি ধরনের সমস্যা তোমরা ফেস করতে পারো, প্রথমে সেটা নিয়ে কথা বলবো। দ্বিতীয়ত, তোমাদের জন্য কিছু সহানুভূতি, একজন বড় ভাই হিসেবে, যদিও খুব বেশি সিনিয়র না, মাত্র 2 বছরের সিনিয়র, সেক্ষেত্রে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এবং আমার খুব সামান্য নলেজ থেকে তোমাদের জন্য কিছু সহানুভূতি, এটা আমার দায়িত্ব। ওটা আসলে এক্সট্রা কোনো এমন কিছু না যে অবাস্তব কোনো কথা বলবো আমি বা তোমাদের হাই হোপস দেখাবো, বাট কিছু সহানুভূতি তোমরা অবশ্যই, তোমরা তোমাদের প্রাপ্য। এবং থার্ড অফ অল বা লাস্ট অফ অল, সলিউশন আসলে কি, এখন তোমরা কি করতে পারো, এখন তোমাদের কি করা উচিত, আমি আমার সামান্য জ্ঞান এবং স্বল্প এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সেটা বলার চেষ্টা করবো। আশা করি মনোযোগ দিয়ে শুনবা। আচ্ছা, প্রথমে আসি আমাদের সমস্যাগুলো আসলে কি। একজন সেকেন্ড টাইমার হিসেবে অথবা ফার্স্ট টাইম ফেলিয়ার হিসেবে, আমি ফেলিয়ার কথাটা এই জন্য বলছি কারণ সমাজ তোমাদেরকে বা আমাদেরকে সেই চোখেই দেখায় যে কোথাও তুমি চান্স পাও নাই তার মানে তুমি ফেলিয়ার। তুমি ভাবিও না যেটা আমার কথা, এটা আমি সমাজের কথা বলছি, পরে আমি ক্লিয়ার করে দিব। সো একজন সেকেন্ড টাইমার বা একজন ফার্স্ট টাইম ফেলিয়ার হিসেবে আমরা যে সমস্যাগুলো নর্মালি ফেস করি বা আমরা ফেস করতে দেখি, সেটা হচ্ছে প্রথম জিনিস, যখন অনেক হাই হোপস রাখার পরে, অনেক এক্সপেকটেশন রাখার পরে, ছোটবেলা থেকে অনেক স্বপ্ন দেখার পরে এবং সেটার পেছনে পরিশ্রম করার পরেও অথবা পরিশ্রম না করার পরে আমরা যখন দেখি যে আমরা কাঙ্ক্ষিত জায়গায় চান্স পাইনি, অথচ আমাদের আশেপাশের ফ্রেন্ডরা, হয়তো আমার খুব ক্লোজ কোনো ফ্রেন্ড অথবা আমার চেয়ে আগে পিছিয়ে ছিল সেরকম কোনো ফ্রেন্ড অনেক ভালো জায়গায় চান্স পেয়েছে, এবং আমি হয়তো আগে অনেক বড় স্বপ্ন দেখতাম এবং শেষ পর্যন্ত সেটা আস্তে আস্তে নামতে নামতে একদম সবচেয়ে নিচু জায়গায় গিয়ে থেমেছে, সেটা তো আমার চান্স হয়নি। তখন সবার প্রথমে আমাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ডিপ্রেশন। আমরা ডিপ্রেসড হয়ে যাই, ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমরা জীবনের সব আশা হারিয়ে ফেলি। এবং তোমরা যারা এখন সেই অবস্থায় আছো, মানে তোমরা যারা এখনো কোথাও চান্স পাওনি, তো তোমরা কিন্তু অলরেডি এটা ফেস করা শুরু করেছো, তাই না? তো আমাদের প্রথম সমস্যাটা হচ্ছে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এবং ল্যাক অফ মোটিভেশন। সেকেন্ডলি যেটা হয়, ওই যে বললাম, ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশনের কারণে আমরা সব আশা হারিয়ে ফেলি, আমরা সব রকমের পথ আমাদের জন্য বন্ধ হয়ে যায়, আমরা নিজেরাই আসলে বন্ধ করে ফেলি যে আমার দ্বারা আর হবে না, কিছুই তো হইলো না, কি করবো এখন, মানুষ কি বলবে, এটা সেটা, অনেক অনেক চিন্তা কি করে আমাদের গ্রাস করে ফেলে। ফলে কি হয়, আলটিমেটলি আমরা নিজেদেরকে গুটিয়ে ফেলি, রুমের মধ্যে ঢুকে থাকি, কারোর সাথে কথা বলি না, সোশ্যাল মিডিয়া থেকে একদম কাট অফ হয়ে যায়, মানে সবকিছু কেমন যেন আমাদের জন্য এলোমেলো হয়ে যায়, তাই না? এবং আলটিমেটলি যেটা হয়, আমরা মোটিভেশন হারিয়ে ফেলি, মনে হয় সব ছেড়ে দিই। অনেকেই এই ক্ষেত্রে সুইসাইডাল হয়ে পড়ে, বা অনেকেই দেখা যায় যে একদম চুপচাপ হয়ে যায়, কারোর সাথে কোনো রকম সম্পর্ক রাখে না, কথা বলে না। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রবলেম। থার্ড যে প্রবলেমটা, সেটা হচ্ছে তুমি অনেক পজিটিভ, তুমি আসলে খুবই অপটিমিস্টিক সবকিছু নিয়ে, যে না, এবার হয় নাই তো কি হয়েছে, আমি নেক্সট টাইম ট্রাই করবো, বা অন্তত চেষ্টা করছো কোপ আপ করার। কিন্তু এই সময় গিয়ে দেখবা আশেপাশের মানুষজন কথা বলা শুরু করবে, পাশের বাসার ভাবি এসে বলবে, পাশের বাসার আন্টি এসে বলবে, অমুকে তো অমুক জায়গায় চান্স পাইছে, তুমি কই পাইছো? অথবা আরেক খালা, অমুক অমুক মানুষ তোমার আম্মুকে কল দিয়ে বলবে, আপা, আমার অমুক ভাইস্তা তো এই জায়গায় চান্স পাইলো, আপনার ছেলে কই পাইলো? ও আচ্ছা, পায় নাই। ও ও মনে হয় পড়াশোনা একটু কম করছে, থাক, আপনি চিন্তা করিয়েন না, এবার তো আবার অমুকে তো অমুক জায়গায় চান্স পাইলো, অমুকের মেয়ে ওই জায়গায় অনেক ভালো রেজাল্ট করলো, সমস্যা নেই, আপনার ছেলেটা তো সমস্যা নেই করে। এই যে দেখো, আমাদের আশেপাশের মানুষ আমাদের এনভায়রনমেন্টটা অনেক বেশি টক্সিক করে ফেলে, তাই না? তো এই মানুষগুলো তোমার সামনে পেছনে ডানে বামে বিভিন্ন জায়গায় কথা বলবে, বলছে, এবং ভবিষ্যতে তারা এটা কন্টিনিউ করবে, এটা আসলে আমাদের চিরাচরিত স্বভাব। সুতরাং এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, যেটা আমাদের আরো বেশি লো করে দেয়, ঠিক আছে?
আচ্ছা, এরপরে সমস্যা কি? এরপরে সমস্যা হচ্ছে আমরা বুঝতে পারি না, এই যে যখন এত কিছু ফেস করি, যে আমরা ডিপ্রেসড, ফ্রাস্ট্রেটেড, আমাদের মোটিভেশন নাই, এর উপর আবার আমাদের আশেপাশের মানুষ আমাদের নামে কথা বলছে। অনেক সময় দেখা যায় যে সবাই আসলে এতটাও লাকি হয় না যে বাবা মা সবসময় সাপোর্টিভ হয়। অনেকের ক্ষেত্রে এরকম কমপ্লেইন আমরা শুনি, বা অনেকে এমন বলে যে বাবা মা পর্যন্ত কথা বলা বন্ধ করে দেয়, ঠিক আছে, যদিও এটা উচিত না, ঠিক আছে। তো এই যে তখন আসলে আমরা কি করব, কোথায় যাব, একদম কনফিউজ হয়ে যায়, তাই না? যে আমাদের আসলে কি করব, কিছু করার থাকে না, কিছু বলার থাকে না, কিছু বোঝার থাকে না, মানে খুবই কনফিউজড হয়ে যায়। এই কনফিউজড হওয়া হচ্ছে আমাদের 4 নম্বর প্রবলেম। আচ্ছা, এবং 5 নম্বর সমস্যা, এটা আমি শুরুতেই অ্যাড্রেস করেছিলাম, যে when you are a failure to the society everyone forgets you। যখন সমাজের তথাকথিত গদবাঁধা নিয়মে তুমি একজন ফেলিয়ার হয়ে যাও, একজন ব্যর্থ মানুষ হয়ে যাও, তখন পুরো সমাজ তোমাকে ভুলে যায়, নোবডি কেয়ার্স, তাই না? কেউ আর পাত্তা দেয় না। ওই যে বললাম যে অনলাইনে যেই ভাইটা অনেক বেশি কথা বলতো, যে ভাইটা কে দেখে তুমি বারবার ইন্সপায়ার্ড হইতা, হয়তো মনে করো কোনো একটা কোর্সে আছো, সেই কোর্সে বারবার মনে করো যে তোমাদের মোটিভেশন দিত, সেই পার্টিকুলার কোচিং, সেই পার্টিকুলার ভাইয়া অথবা আশেপাশের মানুষগুলো তোমাকে ভুলে যায়, তাই না? যে তোমাকে আর গুনেই না, চোখের সামনে আর দেখেই না। ইট হ্যাপেন্স, যদিও এর এক্সেপশনাল অনেকেই আছে, এন্ড আমি তাদেরকে সত্যি অ্যাপ্রিসিয়েট করি। আমাদের স্টুডেন্টরা, আমাদের জুনিয়ররা, এমন কিছু মানুষ ডিজার্ভ করে যারা সবসময় তাদের পাশে থাকে, পাশে থেকে আশ্বাস দেয়। কিন্তু আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে, আসলেই আমরা যদি ফেলিয়ার হয়ে যাই, অ্যাপারেন্টলি ফেলিয়ার হয়ে যায়, তাহলে মানুষজন আমাদের একদম নিচু চোখে দেখা শুরু করে, মানে পাত্তা দেয় না। এতদিন ধরে কদর ছিল, এখন আর কদর করে না। সো তখন আমরা কি করি, একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা শুরু করি। এটা হচ্ছে আমাদের ফিফথ প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে মোটা জায়গায় আমরা যে প্রবলেম গুলো ফেস করি এই সময়টায়, একজন সেকেন্ড টাইমার হিসেবে, অথবা সমাজের ভাষায় একজন ফার্স্ট টাইম ফেলিয়ার হিসেবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমার সেকেন্ড পার্টটুকু হচ্ছে সহানুভূতি, যে আসলে অ্যাকচুয়াল সিনারিওটা আসলে কি, বা কিছু পজিটিভ কথা যেগুলো হয়তো এই 5টা পয়েন্টকে কিছুটা হলো ডিফাই করবে, ঠিক আছে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে, দেখো, ফার্স্ট টাইম তুমি নিজেকে সেকেন্ড টাইমার বলছো মানে ইউ হ্যাভ গট আ সেকেন্ড চান্স, তাই না? তুমি আরেকটা সুযোগ পাইছো, তোমার হাতে আরেকটা সুযোগ আছে, ঠিক আছে। And আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে লাইফ ইজ অল অ্যাবাউট হ্যাভিং আ সেকেন্ড চান্স, গেটিং আ সেকেন্ড চান্স। যে প্রথমবারই সফল হবে এই সংখ্যাটা আসলে খুব কম। তুমি খেয়াল করে দেখো না, আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছে কতজন? 1.5 লাখের মতো প্রায়। সফল হচ্ছে কতজন? 5,000। বেসরকারিতে হয়তো আরো 5,000, বাকি 1,40,000। তার মানে আমরা দেখতেছি যে ফেলিয়ারের চান্সটাই, অথবা প্রথমবার সফল না হওয়ার চান্সটাই কিন্তু বেশি। পার্সেন্টেজ প্রায় 90% বা 95%, তাই না? তো এই জন্য তোমাদের কি আছে, একটা সেকেন্ড চান্স আছে, এবং ইটস নট ওভার ইয়েট। তোমার একটা রাস্তা বন্ধ হয়ে গিয়েছে এর মানে এই না তোমার নতুন রাস্তা খোলা নাই। অবশ্যই তোমার রাস্তা খোলা আছে, তুমি আশেপাশে তাকাও, একটা না হলে আরেকটা, আরেকটা হলে আরেকটা, অথবা যেটা হয় নাই সেটার জন্য তোমার সেকেন্ড টাইম আবার চান্স থাকতেছে। সুতরাং তুমি আগেই যদি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ো যে আমার তো কোনো উপায় নাই, আমি এখন কোথায় যাব, দেন ইউ শুড স্টপ থিঙ্কিং দ্যাট। তোমার ওইটা চিন্তা করা একদম বন্ধ করে দেওয়া উচিত। রেদার ইউ শুড লুক ফর অপশনস, তোমার অপশন খোঁজা উচিত এখন, যে আমার হাতে এখন কি কি অপশন আছে। হ্যাঁ, হয়তো আমি আমার গোলটা, ড্রিমটা ফার্স্ট টাইম অ্যাচিভ করতে পারি নাই, সেটার জন্য আমার সেকেন্ড চান্স আছে কি? ফর মেডিকেল মনে করো তুমি ফার্স্ট টাইম পারো নাই, তোমার জন্য কিন্তু সেকেন্ড চান্স আছে, তাই না? তো এরকম যে যে জায়গাগুলো আছে সেগুলো তুমি আইডেন্টিফাই করার চেষ্টা করো। অথবা মনে করো আপাতত তোমার একটা আইডেন্টিটি লাগবে, তো তোমার এখন হাতে কোন কোন পরীক্ষা আছে, রাজশাহী ইউনিভার্সিটি আছে, খুলনা ইউনিভার্সিটি আছে, বা এই যে ভার্সিটি গুলো, গো ফর দ্যাট, সেটার জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করো। দেন নেক্সট টাইম তুমি সেকেন্ড টাইমের জন্য ট্রাই করো। সো যেটা বলতেছি সেটা হচ্ছে, ইটস নট ওভার ইয়েট। তোমার হাতে সবসময় কোনো না কোনো অপশন খোলা আছে। এই দুনিয়া তো অনেক বড়, এবং অপরচুনিটিস এর কোনো অভাব নাই, ঠিক আছে। ইউ জাস্ট নিড টু ওয়েট এন্ড ফাইন্ড আউট। তোমাকে একটু অপেক্ষা করে, একটু ধৈর্য ধরে, একটু শান্ত হয়ে খুঁজে বের করতে হবে। সো দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। আমার সহানুভূতির প্রথম পয়েন্টই হচ্ছে এটা, যে এটা এখনো শেষ হয়ে যায়নি, ঠিক আছে। একটু নিজেকে শান্ত করো, দেখো যে তোমার জন্য কোন কোন অপশন খোলা আছে। ট্রাই টু ফাইন্ড আউট দ্য অপশনস এন্ড গো ফর দেম, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড যেটা, সেটা হচ্ছে তুমি নিশ্চয়ই অনেক পরিশ্রম করছো, তাই না? তুমি যদি আসলে একজন ড্রিমার হয়ে থাকো, আসলে যদি স্বপ্ন দেখে থাকো, তার মানে তুমি নিশ্চয়ই তার পিছনে একটু হলেও পরিশ্রম করেছো। অনেকে অনেক পরিশ্রম করছো, অনেকে তো অভাবনীয় লেভেলে পরিশ্রম করছো। আমি এমন অনেক ফ্রেন্ডকে দেখছিলাম, অনেক স্টুডেন্টকে, অনেক জুনিয়রকে, অনেক সিনিয়রকে দেখছি, যে অনেক পরিশ্রম করার পরেও কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারে নাই, ঠিক আছে। তো পরবর্তীতে হয়তো 2-3 বছর পর, বা 1 বছর পর, অথবা আরো অনেক পরে, আমি অনেকের কাছে গল্প শুনেছি এরকম, বা আমরা অনেক এক্সাম্পল দেখি, যে আরো অনেক পরে গিয়ে সামহাউ এই যে সে পরিশ্রম করছিল এবং ছেড়ে দেয় নাই, বরং যেখানে গিয়েছে পরিশ্রম করেছে, এটার ফলে আজ থেকে 5 বছর, 10 বছর, 15 বছর পরে সে তার ক্যারিয়ারে গিয়ে কোনো একটা জায়গায় সাকসেসফুল হয়েছে, এবং দ্যাট ওয়াজ বিগার দেন দ্য প্রিভিয়াস ফেলিয়ার। সেটা তার প্রিভিয়াস ফেলিয়ারের চেয়ে অনেক 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 গুণ বেশি বড়, ঠিক আছে, ওই সাকসেসের তোমার অ্যামাউন্টটা আর কি। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে তুমি পরিশ্রম করেছো, এবং সেই পরিশ্রমটার ফল আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে দিবেনি, ঠিক আছে। সুতরাং হতাশ হওয়া যাবে না, যে আমি এত পরিশ্রম করলাম কিচ্ছু হলো না, আমার দ্বারা কি হবে, এরকম কোনো চিন্তা করা যাবে না, ঠিক আছে। তুমি পরিশ্রম করেছো, তার মানে তোমার কোনো না কোনো দিক থেকে লাভ হয়েছে। একটু হলেও সিলেবাস তো এগিয়েছে, একটু হলেও তো প্রিপেয়ার তুমি হয়েছো ফর দ্য নেক্সট টাইম, ফর দ্য থার্ড টাইম, ফর দ্য ফোর্থ টাইম। মেবি তোমার হাতে যতগুলো অপরচুনিটি আছে সবগুলোর জন্য তুমি কিন্তু নিজেকে একটু হলেও প্রিপেয়ার করতে পেরেছো এর মাধ্যমে, ঠিক আছে। তার মানে তোমার কি হলো, তোমার পরিশ্রমটা কিন্তু কখনোই বৃথা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এই যে আমরা ভাবি যে হচ্ছে
কেউ আমাকে বুঝে না, সবাই আমাকে ভুলে গেছে, স্টিল দেয়ার আর পিপল হু আন্ডারস্ট্যান্ড ইউ, দেয়ার আর পিপল হু ফিল ফর ইউ। তোমার আশেপাশে তাকিয়ে দেখো, অন্তত একজন হলেও পাবা, একজন বন্ধু হলেও পাবা তুমি, যে তোমার জন্য ফিল করে, যে তোমার ভালোটা চায়, যে তোমার সমস্যাটা বুঝে। ঠিক আছে? সো ইউ স্টপ থিঙ্কিং অ্যাবাউট দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তুমি বাকি দুনিয়া কি ভাবতেছে, কি বলতেছে, কি চিন্তা করতেছে, পুরো বাদ দিয়ে দাও। যেই পার্সন গুলো, যে মানুষগুলো তোমাকে নিয়ে চিন্তা করে, তোমার কন্ডিশনটা বুঝে, তারা রিয়েলাইজ করার চেষ্টা করে, ফিল করার চেষ্টা করে, তোমার জায়গা থেকে জিনিসগুলো দেখার চেষ্টা করে, তুমি তাদের শরণাপন্ন হও। কিছু প্রয়োজনে তাদেরকে তুমি জানাও, সহানুভূতি দরকার হলে তাদের কাছে যাও, মোটিভেশন দরকার হলে তাদের কাছে যাও। তাহলে দেখবা তুমি অপটিমিজম ব্যাক পাবা, পজিটিভিটি ফিরে পাবা আরো। ঠিক আছে? এবং তুমি কাজ করার জন্য, আবার পরিশ্রম করার জন্য জিল্ড আপ হয়ে যাবা। ঠিক আছে? সো সবসময় মনে রাখবা, কেউ না কেউ আছে যে তোমার সাথে আছে, যে তোমার জিনিসটা বুঝে। এন্ড ইফ ইউ ফাইন্ড নো ওয়ান অ্যামাং দ্য হিউম্যান বিংস, দেন লুক অ্যাবাভ। তুমি যদি মানুষের মাঝে কাউকে খুঁজে না পাও, আসমানের দিকে তাকাও, ডেফিনেটলি দেয়ার ইজ সামওয়ান, রাইট? ওখানে আল্লাহ তাআলা তোমার জন্য আছেন। আল্লাহ তাআলা সবার জন্যই আছেন। কেউ না থাকলে ইউ সাবমিট ইউরসেলফ টু হিম, তার কাছে যাও, কান্নাকাটি করো, সবকিছু চাও, দেখবে তোমার জন্য কোনো না কোনো রাস্তা একটা বের হয়ে গিয়েছে। অন্তত তুমি শান্ত হতে শিখবা, ধৈর্য ধরতে শিখবা, আবার নতুন করে রিস্টার্ট করতে শিখবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, বড় একটা ধাক্কা, যখন কেউ অ্যাডমিশন টেস্টে চান্স পায় না, আকাঙ্ক্ষিত জায়গায় যেতে পারে না, তখন খুব বড়সড় একটা ধাক্কা চলে আসে, তাই না? অনেক বেশি কষ্ট পাই, হার্ট ব্রোকেন হয়ে যাই আমরা। যদিও এই ফিলিংটা আমি ভালো মতো বুঝাতে পারবো না, নিজেও বুঝতে পারবো না, কারণ হয়তো আমি আমার অ্যাডমিশন টেস্টে সেই জায়গায় চাই নাই। কিন্তু আমি আমার ফ্রেন্ডদেরকে দেখেছি, জুনিয়রদেরকে দেখেছি, আমি কখনোই তাদের মতো এই ফিলিংটা এক্সপ্রেস করতে পারবো না। বাট স্টিল, এটা আসলে বলে বোঝানোর মতো না। স্বাভাবিক, যদি আমি ফেল করতাম তাহলে নিশ্চয়ই আমি আজকে এই কথাগুলো বলতে পারতাম না, আমি এখন সেই কষ্ট হয়তো লালন করে থাকতাম, হয়তো আমি আবার চেষ্টা করতাম, কিন্তু এই কষ্টটা আসলে অনেক বড়। ঠিক আছে? তো আমাদের এখানে একটু পজিটিভ হতে হবে, যে কষ্ট যেখানে আছে তার সাথে সেখানে অবশ্যই স্বস্তি আছে। ঠিক আছে? এটা কি আমার কথা, এটা তোমার কথা, এটা আমাদের কারো কথা না। এটা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, যিনি কষ্ট সৃষ্টি করেছেন, যিনি সুখ সৃষ্টি করেছেন, যিনি কষ্ট দেন আবার কষ্ট তুলে নেন, যিনি সুখ দেন, কষ্টের বদলে সুখ দেন, তিনিই বলেছেন যে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আগে পরে না, কষ্টের সাথেই আছে স্বস্তি। ঠিক আছে? তার মানে তোমার আজকে কষ্ট হচ্ছে, তুমি আজকে একটা খুব বাজে সিচুয়েশনের মধ্যে পড়ছো, তোমার স্বপ্ন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, তুমি একদম কষ্টের সীমাহীন মাত্রায় চলে গেছো। এন্ড দেন এগেইন তোমার চিন্তা করতে হবে যে আল্লাহ কষ্ট দিছে মানে কোনো না কোনো ভাবে এর মাঝে স্বস্তি আছে, কোনো না কোনো ভাবে তিনি স্বস্তি দিবেন। তোমাকে জাস্ট কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। ঠিক আছে? তো কষ্ট অনেক পেয়েছো জানি, পরবর্তীতে আরো তোমাকে কষ্ট করতে হবে, কিন্তু মনে রাখবা, যেখানে কষ্ট আছে সেখানে অবশ্যই 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 স্বস্তি আছে। ঠিক আছে? আচ্ছা, এবং লাস্টলি, তোমার চান্স কখনো শেষ হয়ে যায়নি, তোমার সুযোগ কখনো শেষ হয়ে যায়নি। ঠিক আছে? যখন তোমার জন্য একটা দরজা বন্ধ হয়ে যায়, তখন আরো কয়েকটা দরজা খুলে যায়। তোমাকে জাস্ট সুযোগটা খুঁজে বের করতে হবে, চারপাশে তাকাতে হবে। ঠিক আছে? যে আসলে কোন দিক দিয়ে আমি এখন যেতে পারবো, আমার জন্য কোন অপশনটা খোলা আছে। আমি আগেই বলেছিলাম যে অপশন ফাইন্ড করতে হবে তোমাকে। যদি আজকে কৃষিতে না হয়, তাহলে তুমি রাজশাহীতে দেখো, তুমি খুলনাতে দেখো, বা যেসব ভার্সিটিতে বাকি আছে সেসবের দিকে দেখো। যদি তবুও না হয়, তুমি সেকেন্ড টাইমের দিকে দেখো, কোথায় কোথায় সেকেন্ড টাইম আছে। ঠিক আছে? এই যে দেখো, অপশনস কখনো কিন্তু শেষ হয়ে যায় না, একটা না একটা চলে আসবে, একটা না একটা কিন্তু চলে আসবে। ঠিক আছে? ওই যে আমরা অনেক সময় বলি না যে গো ফর দ্য মুন, মেবি উইল এন্ড আপ শুটিং দ্য স্টার। তুমি হয়তো অনেক সময় দেখা যাচ্ছে আমরা মুনকে এইম করতে বলি, চাঁদকে এইম করতে বলি, যে চাঁদকে মিস করলো, কোনো না কোনো স্টারকে গিয়ে কিন্তু আমরা মানে ওই জিনিসটা লাগবেই আর কি। তো এটাই আর কি, বুঝছো? তোমার চান্স কিন্তু কখনোই শেষ হয় নাই, ট্রাস্ট মি। হয়তো সময়ের ব্যবধান, জাস্ট কতদিনের ব্যবধান, হয়তো নেক্সট অ্যাডমিশন টেস্টে, মানে নেক্সট যে ভার্সিটি গুলো সেখানে কোনটা তোমার একটা হয়ে যাবে ইনশাল্লাহ, অথবা নেক্সট 5 মাস 6 মাস পর আবার অ্যাডমিশন টেস্ট শুরু হবে, সেখানেও তোমার আরো কতগুলো অপরচুনিটি তৈরি হবে। সো ইটস অল অ্যাবাউট টাইম, জাস্ট একটু তোমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, নিজেকে আবার নতুন করে প্রস্তুত করতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমার সহানুভূতির পার্ট। আশা করি এতক্ষণে তোমরা সমস্যা কি আর আমার আসলে এখানে আমার ভিউটা আসলে কি এটা বলে ফেলেছি। এখন প্রশ্ন হচ্ছে, ভাই এগুলো সমাধান তাহলে কিভাবে করবো? ওয়েল, আমি যেহেতু খুব বেশি এক্সপেরিয়েন্স নাই এই সাইডে, আমার সমাধানগুলো যে বেস্ট সমাধান, কিংবা এটাই যে তোমার জন্য কাজে দিবে, সেই সিউরিটি বা গ্যারান্টি কিন্তু আমি দিতে পারছি না। বাট স্টিল আমি চেষ্টা করব, যে আমি যতটুকু নিজে শিখেছি বড় ভাইয়াদের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে, এবং যতটুকু আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, সেই জায়গা থেকে কয়েকটা পয়েন্ট বলার, যা দিয়ে তুমি তোমার এই প্রবলেমটা সেকেন্ড টাইমার হিসেবে এই জার্নিটাকে সহজ করতে পারো, এখন যে প্রবলেমগুলো ফেস করছো সেটাকে তুমি সলভ করতে পারো। আচ্ছা, প্রথম জিনিস, ধৈর্য ধারণ করা। ঠিক আছে? আমি বাই দিস টাইম অনেকবার বলেছি কথাটা, আবারও বলছি, ধৈর্যের বিকল্প কিছু নাই। ঠিক আছে? তুমি ধৈর্য ধরো, তোমার কষ্টটা আস্তে আস্তে কমে যাবে। তুমি নিজেকে একটু সময় দাও, একটু চিন্তা করো, একটু বোঝার চেষ্টা করো, একটু অপশনগুলো খোঁজার চেষ্টা করো, নিজের ভুলগুলো কোথায় হয়েছে সেটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করো। ঠিক আছে? একটু ধৈর্য ধরে চিন্তা করো, দেন তোমার নেক্সট কি করা উচিত সেটা খুঁজে বের করার চেষ্টা করো। আগেই যদি উত্তেজিত হয়ে যাও, আগেই যদি সব হোপস হারিয়ে ফেলো, তাহলে কিন্তু কোনো দিক থেকে সলিউশন আসবে না। ঠিক আছে? কারণ তোমার যা এই বছরে যাওয়ার তা তো গিয়েছে, কিন্তু তোমার তো এখনো নেক্সট ইয়ার বা নেক্সট সিজনে আবার ব্যাক করার, একটা কাম ব্যাক দেওয়ার চান্স কিন্তু আছে।
তুমি যদি ধৈর্য না ধরে বারবার ওভার থিঙ্ক করো, তাহলে হবে কি, ওই যে একটা চান্স আছে এটাও চলে যাবে, ওই চিন্তা তোমার মাথাতেই আসবে না, এবং তুমি আলটিমেটলি মেন্টালি প্রচুর সাফার করবা। আর তুমি যদি মেন্টালি সাফার করো, তাহলে সবকিছুতেই তুমি মানে আস্তে 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 ব্যাক করবা, ঠিক আছে? তখন আবার ঝামেলা। সো ধৈর্য ধারণ করতে হবে এবং সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা কি বলেছেন বলতো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। কাদের সাথে? ধৈর্যশীলদের সাথে। যারা ধৈর্য ধরে, যারা বারবার আল্লাহকে স্মরণ করে, এই জন্য আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে একটা উপায় খুঁজে চায়, আল্লাহ নিশ্চয়ই তাদেরকে কোনো না কোনো পথ দেখাই দেন, তাই না? নাহলে তো আল্লাহ তাআলা কখনই বলতেন না যে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে, তাই না? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আচ্ছা, তো ধৈর্য ধরতে হবে আর কি। এরপরে নেক্সট জিনিস হচ্ছে সেলফ মোটিভেশন। মনে রাখবা, সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন। তুমি যতই সন্দীপ মাহেশ্বরের মোটিভেশন দেখতে আসো না কেন, তুমি যতই আমার কথা এখন শুনো না কেন, বা অনলাইনে আরো কোনো পীরের কথা শুনো না কেন, নাথিং ওয়ার্কস আনলেস ইউ মোটিভেট ইউরসেলফ। তুমি যতক্ষণ না নিজেকে বুঝাইতে পারতেছো যে তোমার আসলে কি দরকার এবং সেটার জন্য তোমার কি করা উচিত, কি জন্য করা উচিত, ঠিক আছে? নিজেকে যখন সেই কজটা বুঝাইতে পারবা না, নিজেকে যতক্ষণ না পুশ করতে পারবা, ততক্ষণ কিছুই হবে না, ঠিক আছে? So, এই জন্য বলি সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন। কারো সহানুভূতির তুমি অপেক্ষা করিও না। কেউ তোমাকে এসে বারবার মোটিভেট করবে, পুশ করবে, এটার অপেক্ষা তুমি করিও না, ঠিক আছে? পুশ ইয়োরসেলফ এন্ড ফাইন্ড এ কজ ফর দ্যাট। সেটার জন্য একটা ভালো কজ বের করো, রিজন বের করো। কারণ আমার ক্ষেত্রে যেটা হয়, আমি কোনো কিছু থেকে যখন নিজেকে পুশ করার প্রয়োজন, আমি আব্বু আম্মুর কথা চিন্তা করি। একাডেমিকে ভালো করতে হবে, আব্বু আম্মুর কথা চিন্তা করি, আব্বু আম্মু তো খুশি হবে এটাতে, ঠিক আছে একটু ট্রাই করে দেখি। ওখানে চান্স পেতে হবে, ওই জায়গায় যেতে হবে, এটা করতে হবে, এটা বানাতে হবে। আমার ক্ষেত্রে প্রথম মোটিভেশন হচ্ছে আমার আব্বু আম্মু। তো আমি তাদের কথা চিন্তা করি, এবং সামহাউ সামহাউ আমি একটা ভিতরে ইনার এনার্জি ফিল করি যে না, পারবো, আমি না করতে হবে, মেবি করতে গিয়ে আমি ফেল করি, বাট স্টিল আই ট্রাই এগেইন। ওই যে একটা মোটিভেশন, এই মোটিভেশনটা ভিতর থেকে আসতে হবে আসলে। আমি দিব, কোনো ভাইয়া দিবে, অমুক কোচিং অমুক প্ল্যাটফর্মের তুমুক ভাইয়া আপু দিবে, ভাই এই এই চিন্তা করিও না, এটা তুমি মাথা থেকে আউট করে দাও, ঠিক আছে? মনে রাখবা, সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন। এবং যতক্ষণ না তুমি সেটা নিজেকে দিতে পারতেছো, ততক্ষণ কেউ তোমাকে ভাত গিলাই দিবে না, মোটিভেশন গিলাই দিবে না। গিলাই দিলেও দেখবে তোমার কান দিয়ে এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যাচ্ছে। তুমি হয়তো কিছুক্ষণের জন্য অনেক বেশি এনার্জাইজড ফিল করবো, বাট সেটা আলটিমেটলি চলে যাবে, যদি না তোমার একটা অ্যাকচুয়াল কজ তুমি নিজে বের করতে পারো। সো মোটিভেট ইউর সেলফ, যে তোমাকে পারতে হবে। কেন পারতে হবে? তুমি তুমি একজন ভালো ইঞ্জিনিয়ার হইতে চাও, এই জন্য হইতে চাও। একজন ডাক্তার হইতে চাও, এই জন্য হইতে চাও। একজন অমুক সাইন্টিস্ট হতে চাও, এই জন্য হইতে চাও। এই কজটা বের করে দেন তুমি পরিশ্রম করা শুরু করে দাও, ইনশাআল্লাহ দেখবা চেঞ্জ আসতেছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট জিনিস সেটা হচ্ছে ওভার থিঙ্ক না করা, ঠিক আছে? ওভার থিঙ্ক আমরা এই সময়টা আসলে বেশি করি। যে আমার দ্বারা তো কিচ্ছু হইলো না, আমি তো কোথাও চান্স পাইলাম না, এখন আমাকে দিয়ে কি হবে, আমি এখন কোথায় যাব, মানুষ আমাকে নিয়ে কি বলবে, অমুকে কি বললে তমুকে তো কি হবে, ওইখান থেকে এই কথা শুনলে ওইখানে গিয়ে কি হবে, এই যে একের পর এক একের পর এক চেইন রিয়াকশন হয় আমাদের মাথায়, তাই না? যে আমরা ওভার থিঙ্ক করতেই থাকি করতেই থাকি করতেই থাকি। তুমি মনে করো ওভার থিঙ্কিং এর কোনো সলিউশন আছে? সেই ওভার থিঙ্কিং এর যে নেগেটিভ হয়, ইট উইল ব্রিং নো সলিউশন, কোনো সলিউশনই আনবে না, বরং তোমাকে মেন্টালি আরো ডিস্টর্টেড করে দিবে, ঠিক আছে? তোমার মাথা একদম আউলে যাবে, তুমি কোনো কিছুতে শান্তি পাবা না, না খাইতে পারবা, না ঘুমাইতে পারবা, না কোথাও যাইতে পারবা, তুমি একদম পাগল হয়ে যাবা। তাহলে কি দরকার ওভার থিঙ্ক করার ভাই? তুমি একটা ওয়ে বের করার চেষ্টা করো, এই নেগেটিভ ওভার থিঙ্কিং গুলোকে এক লাথি মেরে হারাই দাও, ঠিক আছে? কিসের ওভার থিঙ্কিং? তুমি চিন্তা করো যে নেক্সট তুমি কি করবা, নেক্সট তোমার জন্য কি ফাঁকা আছে, নেক্সট তোমার জন্য কোন স্কোপটা আছে, সেটার জন্য তুমি চেষ্টা করো। হবে না, হবে কি না, কি হবে যদি, হোয়াট ইফ, এগুলো একদম সরাই ফেলো মাইন্ড থেকে, ঠিক আছে? ইউ হ্যাভ টু ডু, ইউ মাস্ট ডু, এখনই শুরু করতে হবে, ঠিক আছে? তো ওভার থিঙ্কিং করা যাবে না। আমরা ওভার থিঙ্কিং করি, আমি নিজে ওভার থিঙ্কিং করি মাঝে মাঝে, সেই এক্সপিরিয়েন্স থেকেই বললাম। আমি এই জন্য বলতেছি না যে আমি মনে হয় ওভার থিঙ্কিং কাটায় উঠতে পারছি দেখে বলতেছি, আমি এই জন্যই বলছি, এটা আমার জন্য একটা সেলফ রিমাইন্ডারও বটে, ঠিক আছে? যে আমরা ওভার থিঙ্ক করলে আসলে আরো বেশি পিছিয়ে যাই। So, করা যাবে না। আচ্ছা, নেক্সট যেটা, সেটা হচ্ছে নেগেটিভিটি অ্যাভয়েড করা। মানুষজন খারাপ কথা বলবেই, মানুষজন দু একটা কথা বলবেই, পাশের বাসার আন্টি, উমুক খালাম্মা, তোমার আম্মুর তুমুক ভাবি, তারা এসে দু একটা কথা শোনাবেই, মাঝে মাঝে তোমার ফ্রেন্ড অথবা খুব ক্লোজ মানুষও কিন্তু কথা শোনাতে পারে। যে বললাম, অনেক সময় আমাদের বাবা মা পর্যন্ত আমাদের কথা শুনিয়ে দেয়, ঠিক আছে? তো এই নেগেটিভিটি গুলো কিন্তু তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে না, বুঝছো? বরং এগুলো অনেক সময় আমাদের খুব হার্ট করে, একদম মানে কলিজায় এসে লাগে, তাই না? ট্রাই করবা এগুলো থেকে দূরে থাকার, এগুলো একদম অ্যাভয়েড করার। যারা, ওই যে বললাম, যারা তোমাকে বোঝে, যারা তোমার জায়গাটা রিয়েলাইজ করতে পারে, কেবল তাদের কথাগুলো শোনো। তাদের তাদের কাছ থেকে ভালো কিছু কথা শোনো, অথবা নেগেটিভ কথা শোনো তাদের কাছ থেকে শোনো, ঠিক আছে? কারণ তাদের নেগেটিভ কথা বলার উদ্দেশ্য হচ্ছে তোমাকে একটা পুশ দেওয়া, তোমাকে তোমার ল্যাকিংস গুলো ধরায় দেওয়া, ঠিক আছে? বাকি দুনিয়া কি বললো, ডোন্ট কেয়ার, কেয়ার করার দরকার নেই। রাদার ইউ ক্যান টেক দ্যাট এজ মোটিভেশন, তুমি সেটাকে নিজের একটা মোটিভেশন দিতে পারো, যে আজকে আমাকে এটা বলছে, আমি ওকে দেখাই দিব। আমার অনেক উদাহরণ আছে ভাই, বিশ্বাস করো। যদি আমি এটার উদাহরণ না, বাট আমি অনেক আমার সিনিয়রকে দেখছি, বড় ভাইদেরকে দেখছি, যে ক্লাসমেট কেউ দেখছি আমি, যে কেউ একটা কোনো সময় অপমান করছিল, কোন একটা কারণে একটা কটু কথা বলছিল, সেই ছেলে বা সেই ভাই মানে ওইটার উপরে এমন কাজ করছে, যে পরে যেই লোকটা বা যেই ছেলেটা নেগেটিভ কথা বলছিল, সেই স্বীকার করছে, বাধ্য হয়েছে স্বীকার করতে, যে না, হি ইজ দ্য বস নাও, ঠিক আছে? নেগেটিভিটি অ্যাভয়েড করো, বরং নেগেটিভিটি কেউ যদি ছড়ায়, টেক দ্যাট পজিটিভলি, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য সুবিধা। ওকে, নেক্সট হচ্ছে, এত কিছুর পর তুমি যখন একটা স্টেবল কন্ডিশনে আসছো, মোটামুটি একটা পজিটিভ সিচুয়েশনে আসছো, তখন তোমার কাজ গোলটা সেট করে ফেলা। তোমার গোল কি?
মনে করো তুমি এবার মেডিকেলে চান্স পাও নাই, তাহলে তোমার গোল কি নেক্সট টাইম মেডিকেলে চান্স পাওয়া। মনে করো তুমি ইউনিভার্সিটিতে ডিউতে চান্স পাও নাই, ও ডিউতে সেকেন্ড টাইম হয় না, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে কোনো ব্যাকআপ প্ল্যান ইউজ করা অথবা ব্যাকআপ প্ল্যান বানানো। এই যে গোলটা, যে তুমি আসলে কি করতে চাও এবং সেটার জন্য তোমার এখন থেকে কি কি করতে হবে, ফিক্স দ্যাট। গোলটা ফিক্স করে রাখো, ওইখানে আমার যাওয়া লাগবে, ওইটা আমার করা লাগবে, তাহলে তোমার জন্য কাজটা করার সুবিধা হবে। তুমি যদি গোলটাই ফিক্স করতে না পারো, আমরা তো সবসময় শুনে আসছি গোল ফিক্স করা লাগবে, গোল ফিক্স করা লাগবে। গোল ফিক্স করা আসলে কেন দরকার? কারণ উদ্দেশ্যহীনভাবে আসলে কোনো কিছু করা যায় না ভাই। মানে তুমি মনে করো বাজারে যেতে চাও, কিন্তু তুমি আসলে জানো না তুমি বাজারে যেতে চাও, রাস্তায় বেরিয়েছো, চলে গেছো তুমি শ্মশান ঘাটে, তাহলে কি হবে? হবে না। ইউ হ্যাভ টু ফিক্স দ্য গোল ফার্স্ট, কি আসলে করতে চাও, তবেই না তুমি উপায়গুলো আস্তে আস্তে রিসার্চ করে বের করতে পারবা। সো গোলটা তুমি বের করো, এইটা আমার গোল। যদি তুমি মেডিকেল ফেলিয়ার হও, এবার মেডিকেলে যদি তুমি সামহাও চান্স মিস করো, তাহলে মেডিকেলকে তুমি আবার গোল করো, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য সুবিধা। গোলটা যদি যখন তুমি সেট করে ফেলছো, এখন তোমার কাজ হচ্ছে দুনিয়ার সমস্ত ফোকাস বাদ দিয়ে দেওয়া, ঠিক আছে? এখন তোমার কাজ কি, দুনিয়ার যত রকম অন্য ফোকাস আছে সেটা বাদ দিয়ে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, ফোকাসের কথা বলতে গিয়ে ফজর আজান দিয়ে দিয়েছে, যাই হোক আমার হাতে আসলে সময় কম, বাকিটুকু আমি শেষ করবো এখন। তো যেটা বললাম যে এখন তোমার কাজ যে অন্য সব রকমের যত রকম ডিস্ট্রাকশনস আছে সবকিছু একদম বাদ দিয়ে দেওয়া, ঠিক আছে? ফোকাস তোমার একটাই হবে, ওই যে যেটা তুমি করতে চাও, যেটা তুমি পেতে চাও, জাস্ট ফোকাস অন দ্যাট। ওইটার উপরে তোমার ফোকাস করতে হবে। ওই যে বললাম আশেপাশে কে কি বলতেছে, কে কি করতেছে, কে কোথায় ঘুরতে গেল, কে কোথায় বেড়াইতে গেল, কে কোথায় রেস্টুরেন্টে গেল, ওখান থেকে নিজেকে দূরে সরাই ফেলো, ঠিক আছে? স্পেশালি সোশ্যাল মিডিয়া আমাদের এই সময় বেশি ডিস্ট্রাক্ট করে। যে আমরা যখন কোথাও চান্স পাইনি, একটু আমাদের মনে করো যে মন খারাপ হয়ে আছে, কিছুদিন হয়তো মন খারাপ করে নিজেকে একটু সরাই রাখলাম, এরপরে হুট করে কিছুদিন পর সব নর্মাল হয়ে গেল, আমরা সোশ্যাল মিডিয়া ব্যাক করলাম, তখন আমরা দেখতেছি অমুক অমুক জায়গায় গেছে, তমুকে তমুক জায়গায় গেছে, এই যে ডিস্ট্রাকশনস গুলো চলে আসে আসলে, ঠিক আছে? এতে করে আমরা কিন্তু ফোকাস হারাই ফেলি। তো এরকম যত ডিস্ট্রাকশনস আছে সবকিছু একদম ঝেড়ে ফেলে দিবা, ফোকাস করবা এক জায়গায়। এবং সেটার জন্য তোমার কি কি করতে হবে সেগুলো খুঁজে বের করবা। এটা বের করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 2 ঘন্টা 3 ঘন্টার কাজ, অথবা আরো কম, ঠিক আছে? ফোকাস ঠিক করো, গোল ঠিক করো, গোলের উপরেই ফোকাস করো, অন্য কোথাও না। সব রকম ডিস্ট্রাকশন ঝেড়ে ফেলে দাও, নেগেটিভিটি, নেগেটিভ টক্স, অথবা মনে করো যত রকমের তোমার হচ্ছে পেসিমিজম আছে সবকিছু একদম ঝেড়ে ফেলে দাও, ঠিক আছে? আচ্ছা, গেল। নেক্সট যেটা, সেটা হচ্ছে যা করছো করছো, নো ম্যাটার হোয়াট। তুমি হয়তো আগে অনেক বেশি পরিশ্রম করছো, অথবা তোমার পরিশ্রমে ঘাটতি ছিল, হোয়াট এভার দ্যাট ইজ, মনে রাখবা এখন তোমার পরিশ্রমের কোনো বিকল্প নাই, বুঝছো? আগে তুমি যাই করে থাকো, অনেক বেশি পরিশ্রম করছো অথবা অনেক কম পরিশ্রম করছো, সেটা যাই হোক না কেন, তোমার এখন কাজ হচ্ছে আবারও বেশি বেশি পরিশ্রম করা। যদি আগে কম করো, এখন সেটা কয়েক গুণ বাড়াই দেওয়া, যদি আগে বেশি করো তাহলে সেটা ধরে রাখা। কারণ পরিশ্রমের কোনো বিকল্প নাই। এবং মনে রাখবা, দেয়ার আর পিপল হু উইল বি কম্পিটিং এগেইনস্ট ইউ, যারা তোমার বিরুদ্ধে, তোমার বিপক্ষে, তোমার সাথে কম্পিট করবে, এবং তারা নিশ্চয়ই পরিশ্রম করতেছে। অন্তত সেখানে একটা সার্টেন নাম্বার অফ পিপল তোমার এগেইনস্টে কম্পিট করতেছে, তারা নিশ্চয়ই পরিশ্রম করতেছে, তারা দিনকে রাত, রাতকে দিন বানাই দিচ্ছে। এখন তুমি যদি নিধিরাম সর্দারের মতো বসে বসে ঘুমাও, তাহলে তোমার কি মনে হয় ওই ছেলেটা তোমার চেয়ে পিছায় থাকবে? জীবনে না, তোমাকে ক্রস করতে 2 দিন সময় লাগবে। অথবা সে যদি আগে থেকে তোমার চেয়ে আগানো হয়, তাহলে তোমার সামনে কত চলে তুমি বুঝতেও পারবে না। বুঝা গেছে? তোমার বেশি বেশি পরিশ্রম করতে হবে, এখন পরিশ্রম করার কোনো বিকল্প নাই। যত বেশি পরিশ্রম করবা, মনে রাখবা, তত বেশি তুমি তোমার গোলের দিকে এক ধাপ এক ধাপ এক ধাপ করে এগিয়ে যাবা, ঠিক আছে? আজকে একটু ছেড়ে দিলা, আজকে একটু লুজ দিলা, না আজকে আর করলাম না, কালকে আমি দেখবো, অসুবিধা নেই, একটা দিনই তো বিয়ে খাইতে চাই, অবশ্যই করবা, সমস্যা নেই, কিন্তু সেটা তো লিমিটের মধ্যে থাকে। তুমি একটা দিন বিয়ে খাইতে যাওয়ার কথা বলে 5 দিন ঘুরে আসলা, 5টা দিন নষ্ট করলা, তাহলে কিন্তু ভাই লস তোমার। সো এই যে ড্যামেজ ড্যামেজ মেজারমেন্টটা ভালো মতো করে করবা এবং সেই অনুযায়ী ডিসিশন গুলো নিবা, ঠিক আছে? অন্য কোনো কাজে নিজেকে বেশি ব্যস্ত করিও না, বরং পরিশ্রম করো এখন তোমার ওই গোলটার পেছনে, ওই পার্টিকুলার ফোকাসটার পেছনে, তাহলে তোমার জন্য মঙ্গল। নাহলে আলটিমেটলি আবার তোমার আফসোস করা লাগবে, মানে এটা একদম সিরিয়াস, এটা ফ্যাক্ট, এটা তোমাকে মানা লাগবে। পরিশ্রম না করলে তুমি আবার ধরা খাবা, আবার তোমার কান্না করা লাগবে। এরপর থার্ড টাইম বাংলাদেশে কই আছে আমি জানি না, তুমি এই ভিডিও দেখো, আর কোনো লাভ হবে না তখন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা, সেটা হচ্ছে এখন তোমার জন্য একটা সুযোগ, বুঝছো? যে এভরি ফেলিয়ার ইজ লাইক আ নিউ অপরচুনিটি, এভরি এন্ডিং ইজ এ নিউ বিগিনিং, আমরা যে বলি আর কি, অনেক শুনে আসছি এই কথাটা, আসলেই তাই। এই যে এখন তুমি খেয়াল করে দেখো, তুমি যদি সেকেন্ড টাইমার হও, তোমার হাতে কিন্তু যারা ফার্স্ট টাইমার তাদের চেয়ে সময় বেশি। এক, তারা এইচএসসি দিবে আজ থেকে 70 দিন পরে, এইচএসসি চলবে 2 মাস, এরপরে আবার অ্যাডমিশন পিরিয়ড তাদের জন্য আরো 3 মাস, ঠিক আছে? তোমার হাতে কিন্তু এই নেক্সট 70 দিন তোমার অ্যাডমিশন, তোমার এইচএসসির প্যারা নাই। ওরা যখন এইচএসসি দিবে আরো 2 মাস, তখনও তোমার কিন্তু এইচএসসির প্যারা নাই। তার মানে তুমি মোটামুটি এখানে 4 মাস 10 দিন এক্সট্রা সময় পাচ্ছ। আবার অ্যাডমিশনের 3 মাস তো আছেই, মানে তোমার হাতে সময় 7 মাস, কিন্তু ওদের হাতে অ্যাডমিশনের জন্য সময় থাকবে 3 মাস। আবার তুমি কি করছো, 1 বছর আগে থেকে পড়ছো জিনিসগুলো, তোমার মাথায় কিন্তু সবকিছু বেশ ভালো মতো আছে, রিসেন্টলি পড়ছো, এই কিছুদিন আগেই তোমার পরীক্ষাগুলো দেওয়া লাগছে, তাই না? সো তোমার হাতে অনেক সময়, এইটা মাথায় রাখিও, তোমার অপরচুনিটি ওদের চেয়ে বেশি। সুতরাং এমন কিছু করিও না যাতে ওরা তোমার চেয়ে আরো বেশি আগায় যায়। তোমার অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজটা কাজে লাগাও। এবং এই যে একটা বড় তুমি সময় পাচ্ছ, নিজেকে এখন ডিসিপ্লিন করো, উল্টাপাল্টা কাজে না জড়ায়, যেটা তোমাকে বললাম গোল সেট করতে, সেটার দিকে আগাও। প্রোডাক্টিভ কিছু করো, একান্ত যদি এক্সট্রা কিছু করতে চাইলে প্রোডাক্টিভ কিছু করো, আনপ্রোডাক্টিভ কিছু করিও না। ফোনের মধ্যে পড়ে থাকিও না, স্ক্রলিং করিও না, শুধু মানে গা ছেড়ে দিয়ে ঘুরে বেড়াইও না।
তোমার যদি গোল হয় যে আমি কিছু করবো না, তাহলে ঘুরে বেড়া, কোনো অসুবিধা নেই। বাট তোমার যদি গোল হয় তুমি সেকেন্ড টাইম একটা কোপ দিবা, একটা কামব্যাক দিবা, তাহলে ভাই তোমার এটার কোনো অপশন নাই। ঠিক আছে, এটা দ্রুত রিয়েলাইজ করতে হবে এবং একটা ডিসিপ্লিন লাইফ স্টাইলে ফিরে আসতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে। এবং লাস্ট লাস্ট বাট নট দ্য লিস্ট, এটাই হচ্ছে আমার মেইন পয়েন্ট, সেটা হচ্ছে আমরা যাই পাই কিংবা যাই হারাই, আমরা যাই অর্জন করি কিংবা যেখানে আমরা ফেইল্ড হই, আমরা কোনো কিছু হারিয়ে ফেলি, এই সব কিছুই কিন্তু আল্লাহ তাআলা দ্বারা নির্ধারিত। তিনি নির্ধারণ করে দেন আমরা সুখী হব নাকি কষ্ট পাবো, আমরা কোনো কিছু পাবো নাকি কোনো কিছু হারাবো, সব কিন্তু আল্লাহ তাআলা জানেন এবং তার পক্ষ থেকেই আসে। সুতরাং তোমার যদি কোনো চাওয়া থাকে, তোমার যদি কোনো অভিযোগ থাকে, তোমার যদি কোনো দুঃখ থাকে, তোমার যদি কোনো আনন্দ থাকে, ইউ হ্যাভ টু শেয়ার দ্যাট উইথ হিম। দুনিয়ার আর কারো কাছে তুমি না যাও বা যাও বা যাই করো না কেন, তোমার আলটিমেট টার্গেটটা অবশ্যই হইতে হবে সৃষ্টিকর্তা। কেউ তোমার কথা বুঝতেছে না, পুরো দুনিয়া তোমার এগেনস্টে, ইভেন তোমার বাবা মা ভাই বোন তোমার এগেনস্টে চলে গেছে, তারা তোমার কথা বুঝতে চাচ্ছে না। তো কি হয়েছে, একজন তো আছে যিনি তোমার সবকিছু দেখছেন, যিনি তোমার পরিশ্রম গুলো দেখছেন, তিনি দেখছেন তুমি রাত জেগে কষ্ট করছো, যিনি দেখছেন তুমি খুব ডেসপারেট, যিনি জানেন তোমার আসলে তোমার দ্বারা কতটুকু কি পসিবল, যিনি একমাত্র পারেন তোমাকে আরেকটা সফলতা এনে দিতে, তোমার মুখে আবার হাসি ফোটাতে, তাই না? উনি তো সবকিছুর মালিক। সো গো টু হিম, সাবমিট ইউর সেলফ টু হিম, নিজেকে তার কাছে সঁপে দিতে হবে, আল্লাহর কাছে সঁপে দিতে হবে, সৃষ্টিকর্তার কাছে সঁপে দিতে হবে। তাকে বলতে হবে নিজের কষ্ট দুঃখ সবকিছু তুমি তার কাছে জানাবা, তার কাছে সমাধান চাইবা। ঠিক আছে, আল্লাহ তো রহিম রহমান, তাই না? সব রকম সমাধান দেখবে কোনো না কোনো ভাবে চলে আসছে, তুমি ভাবতেও পারবে না, মানে কল্পনাতীত কোনো জায়গা থেকে দেখবে সমাধান চলে আসছে। অন্তত ইউ উইল ফিল রিলিফড, দেখবে তোমার মনের কষ্ট কমে যাচ্ছে, মাথার চাপ কমে যাচ্ছে। ঠিক আছে, এটা এক্সপিরিয়েন্স থেকে বলা এবং মানুষের কাছ থেকে, এটাই বাস্তব। আসলে আমি দেখছি, দেখে শিখছি এই জিনিসটা। ঠিক আছে, আমাদের আমাদের অনেক ল্যাকিংস আছে, আমরা অনেক ভুল করি, আমরা অনেক ডিপ্রেসড হয়ে যাই, এই জন্য আমরা মানে অনেক ল্যাকিংস আছে দেখেই আমাদের ডিপ্রেশন বেশি কাজ করে। ট্রাস্ট মি, আমি লাইফে তুমি সবসময় দেখবা যে যখন তুমি আল্লাহর সাথে একটা ভালো কানেকশন তৈরি করছো, তোমার সব রকম চাপ কমে যাবে, সব রকম চাপ কমে যায়। ঠিক আছে, এটা আমার জন্য আবার একটা সেলফ রিমাইন্ডার, এই জন্যই আমার বলা আসলে যে আমাদের সবার উচিত, নো ম্যাটার হোয়াট দ্য সিচুয়েশন ইজ, এবং বিশেষ করে তোমাদের উচিত, কারণ তোমরা একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, এই সময় আমাদের আল্লাহর সাথে কানেকশনটা বাড়ানো, এটাই আসলে সবচেয়ে বেস্ট সুযোগ, আমাদের বেস্ট অপরচুনিটি পসিবল, যে আল্লাহর সাথে একটা ভালো কানেকশন তৈরি করা, সৃষ্টিকর্তার সাথে ভালো রিলেশন তৈরি করা। তাহলে দেখবা তোমার যত দুঃখ আছে, কষ্ট আছে, সব আস্তে 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 সব চলে যাবে, বরং তুমি নতুন করে ভাবতে শিখবা, নতুন করে তুমি জানতে শিখবা, নতুন করে বুঝতে শিখবা। ঠিক আছে, এবং আবার ওই ভিতর থেকে সেলফ মোটিভেশনটা তোমার চলে আসবে। ঠিক আছে, কারণ আলটিমেটলি আমাদের সবকিছু সমাধান কার কাছে? আল্লাহর কাছে। তো লাস্ট সাজেশন হচ্ছে এই সময়টা আল্লাহর সাথে একটা ভালো কানেকশন তৈরি করো, যেন সেটা লাইফ লং পারসিস্ট করে, এবং সমাধান তো ইনশাল্লাহ কোনো না কোনো ভাবে আসবেই। বুঝছো? তো এই তো আমার 3টা পার্ট মোটামুটি এখানে ডিসকাস করা শেষ। যারা ভিডিওটা কষ্ট করে এতদূর পর্যন্ত দেখছো তাদেরকে ধন্যবাদ। যদি এখানকার কোনোটা ভালো মনে হয় অবশ্যই ফলো করার চেষ্টা করবা। যদি কোনোটা মনে হয় যে না তোমার দ্বারা হবে না বা এটা আসলে আমার বলার ভুল, তাহলে সেটা অ্যাভয়েড করবা। ঠিক আছে, বাট ইন দি এন্ড কোনো একটা পয়েন্ট দিয়ে যদি তোমার কোনো উপকার হয়, তাহলে আমার জন্য দোয়া করে দিবা। ঠিক আছে, তো আশা হারাইও না। সেকেন্ড টাইমার হওয়া বা ফার্স্ট টাইমে কোনো কিছুতে ব্যর্থ হওয়া, সেটা সেকেন্ড টাইমে চলে আসা, এটা আসলে কোনো ব্যর্থতা না। আমাদের সমাজ এটা আমাদের বুঝায় যে এটা একটা ব্যর্থতা, বাট অ্যাকচুয়ালি দিস ইজ অ্যানাদার অপরচুনিটি। হ্যাঁ, আমার কথাটা মনে হইতে পারে যে আমি সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছি, ওয়েল টু সাম এক্সটেন্ট এটা একটা সহানুভূতি, আবার সত্যি বলতে এটা বাস্তব। কারণ সেকেন্ড টাইমে দিয়ে কি কেউ সাকসেসফুল হয় নাই? অনেকেই হয়েছে। প্রথমবার ফেল করে, তারপরে এবার ফেল করে, তারপরে ফেল করে, এক সময় লাস্টে গিয়ে খুব ভালো কি করে নাই অনেকেই? অনেকেই করছে। ছোটবেলা থেকে আমরা গল্প পড়ে আসছি, টমাস এডিসনের গল্প পড়ে আসছি, যে 999 বার, 9999 বার ফেল করার পরে সে দেন ও হচ্ছে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করছে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, রাইট? এবং এটা হয়ে আসছে, যে যত বেশি পরিশ্রম করে বারবার লেগে থাকে, তার ক্ষেত্রে কোনো না কোনো ভাবে সে সফল হয়ে যায় একটা সময় গিয়ে। তো এটাই হচ্ছে আমার পয়েন্ট, আশা হারাইও না। বেস্ট অফ লাক, যেগুলো বললাম ট্রাই করি একটু ফলো করার, ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখো, তোমাদের জন্য যা বেস্ট সেটাই যেন আল্লাহ তাআলা তোমাদেরকে দেন। দোয়া করি যে তোমাদের জন্য যেটা সবচেয়ে উত্তম, যেটা সবচেয়ে মঙ্গল, সেটা হয়তো ডাক্তার হওয়াতে হোক, কিংবা তুমি চাও ডাক্তার হওয়া কিন্তু তোমার জন্য মঙ্গল হচ্ছে একজন টিচার হওয়া, অথবা তোমার জন্য মঙ্গল হচ্ছে একজন সাংবাদিক হওয়া। আল্লাহ তাআলা যেন তোমার যেখানে মঙ্গল সেখানেই তোমাকে পাঠিয়ে দেন ইনশাআল্লাহ। তো আমার ভিডিও অনেক লেন্দি ছিল, এই জন্য আমি দুঃখিত, কারণ এটা নিয়ে আসলে আরো অনেক কথা বলা যায়। স্টিল বেস্ট অফ লাক, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।